শারেফ আহমাদ একজন গল্পকার, একজন লেখক। কিন্তু তিনিও কি ২৪ ঘন্টা লেখক? তিনিও কি সব কিছু একজন লেখকের চোখ দিয়ে দেখতে পারেন, নাকি আমাদের মতো বহু চরিত্রের অধিকারী হয়ে সপ্তাহের একদিনের ওয়াজিব আদায় করে লেখার টেবিলে ঘোরতর রাত কাটান? রটনা আছে লেখক সর্বদ্রষ্টা। তিনি বহু দূরকে, অতি গভীরকে দেখতে পান। সুশৃঙ্খল সমাজেরও গভীরের ক্ষতে ব্যথিত হয়ে আর্তনাদ করে ওঠেন। তার লেখায় যেমন উঠে আসে সুন্দরের পুজোবাণী, তেমনি উঠে আসে নর্দমা থেকে উঠে আসা পচা উল্লাসের বিপরীতে প্রতিবাদ। কেননা তিনি যাপন করেন তার সৃজনে। লেখককে শুধুমাত্র কথিত নিরপেক্ষতার চাদর গায়ে জড়ালেই হয় না, তাকে ছুটে বেড়াতে হয় সত্যের 10 দিগন্তে। খুঁজে বের করতে হয় ঘনত্বের সামান্য ভেদে কেন রামধনুর সৃজন হয়। শারেফ আহমাদ রং চেনেন, তরঙ্গ চেনেন, 7 রঙের পরেও চেনেন সবুজের আরও কত কত বসত বাড়ি। দৃশ্যপটগুলোকে তিনি শুধু নির্মাণ করেই ক্ষান্ত নন, ঘুরে ঘুরে অবলোকন করেন। কোন শটে কোন অভিব্যক্তি ধরা দেয়, গ্রহণ করেন সর্ববুকের মতো। আর তাই বলেন, শফি ডাক্তার সড়কের ভেতরের গলির মুখে, যেখানে পাশাপাশি একটি মুদি ও একটি চায়ের দোকানের পাশে সেমি পাকা ঘরগুলোর বিপরীতে দাঁড়িয়ে থাকা 4 তলার বিল্ডিংয়ের দক্ষিণমুখী ফ্ল্যাটে কোনো এক সকালে বা দুপুরে ওরহে লুইস বোর্হেস তার ক্ষীণ চোখ, ভাঙাচোরা শরীর নিয়ে কোনো বিশ্বাসের তোয়াক্কা না করেই বারান্দা দিয়ে ঘরে প্রবেশ করলে আমাকে বিছানা উপরে শুয়ে থাকতে বা বসে থাকতে দেখতে পায়। হাত দেখা জ্যোতির্বিদ না হলেও লেখককেও হতে হয় অনুভূতির ত্রিকালজ্ঞ জাপিত যাযাবর। তাকে ঘিরেই ভূত, তাকে ঘিরে ভবিষ্যৎ। আর তাই বোরেসকে সাথে নিয়েই শারেফ আহমাদের ভ্রমণ শুরু হয় কৈশোরের ধাঁধাবোধ থেকে। বয়সন্ধিগণের কিছু উষ্ণ, কিছু শীতোষ্ণ অনুভূতির নারী কাটা পোস্টমর্টেম চালাতে থাকেন দুজন। সংজ্ঞায়িত করতে থাকেন পুরুষের সৌন্দর্য বোধের এক একটি নারী নির্ভর আশ্রয়ের মেটাফরগুলোকে। এমনকি এর মাঝেই সংজ্ঞায়িত হতে থাকে সমাজহীন স্বাধীনতার নামে সীমাযুক্ত শ্লেষাত্মক জাতীয়তাবাদী রাষ্ট্র ব্যবস্থা। জীবনানন্দ কেন বারবার চিল হতে চান, কিংবা আল মাহমুদের প্রেমিকারা কেন বারবার হাওড়ে বাড়ানো বড় গলাওয়ালা পাখি হয়, পিথাগোরাস কেন সংখ্যা হতে চান, নিটশে কেন ঈশ্বরকে খুন করেন, কেননা অনুভূতি ভাষায় ব্যক্ত প্রকাশেরও অধিক। ফলত আমাদের ধর্মের আশ্রয়, আমাদের বিজ্ঞানের আশ্রয়, আমাদের দর্শনের আশ্রয়। পুনর্জীবন কিংবা পুনরুত্থান, অর্থাৎ অতীতকে আশ্রিত করে নতুন জোগাড়, সেও তো এক মৌলিকতা। তাই মোরগালিতে ফিরে ফিরে আসে বোর্হেস, ফিরে ফিরে আসে জুদাস, এবং শারেফ আহমাদ মোরগালিকে মিজানে তোলেন বোর্হেসকেও। খলিফা বেশে বলেন, মোরগালি সেই ছুটে বেড়ানোর কথা ভাবতে ভাবতে বোর্হেসের কুচকে থাকা বালিদাগ সমেত মুখ আমাকে শোয়া থেকে উঠিয়ে বসিয়ে দেয়, তার চোখের তীব্র চাউনি ছুঁড়ে। পরে মনে পড়ার মতো করে মনে পড়ে বোরিসের শেষ বয়সে অপারেশনের নামে ছুরিকাছি চালানোর চোখে তার প্রথম স্ত্রীর ক্লান্তি ফুটে উঠলেও উঠতে পারে, যার কথা বিগলিত হলে বোরিস আমার শোয়ার ঘরে বিছানায় বসিয়ে দিয়ে তার প্রথম স্ত্রীর ক্লান্তি ভরা চাউনি ছুঁড়ে মেরে স্প্যানিশ শব্দে বিড়বিড় করে হাঁটতে থাকে। তখন সকালে কোনো অংশবিশেষ অবশিষ্ট থাকলেও থাকতে পারে, না হয় নাই থাকলো। তবুও বোরেস তার মাঝারি উচ্চতার শরীর ও তার উচ্চারিত শব্দ নিয়ে আমার ঘরে প্রদক্ষিণ করতে থাকলে আমার মাঝে জুদাসকে দিয়ে এক অস্পষ্ট ধারণা তৈরি হয়। হয়তো তখন জুদাস আত্মহত্যা করেছিল বা করবে, তার শরীর ঝুলেছিল, আছে বা থাকবে শূন্যে, অনেকটা হ্যাঙ্গারে ঝোলানো কোনো পোশাকের মতো, যা মনে করিয়ে দিবে কোন কোন মানুষের নিজেকে হত্যা করা কিংবা সম্মিলিতভাবে নিজেদের হত্যা করার কথা। জুদাস ক্রাইড আউট, I have sinned, for I have betrayed innocent blood. তখন আত্মহত্যা সংক্রান্ত যে সকল স্মৃতি বা তথ্য বা ঘটনা জানা যায় বা জানতে পারা যায়, তার বিশদ করা থেকে বিরত থেকে আমার মাঝে জুদাসের প্রতি করুণার উদ্রেক হয়। ঈশ্বর তার মাহাত্ম্য প্রকাশ করতে যিশু হয়ে ওঠাতে জুদাসকে বলে দিতে হয়েছে নিজেকে, কেননা হয়তো জুদাসই ছিল একমাত্র শিষ্য যিনি রক্তমাংসে যিশুর শরীরে ঈশ্বরের রূপ প্রত্যক্ষ করাতে ভয়ে কাতর হয়ে পড়েছিল। আখতারুজ্জামান ইলিয়াস ছোট গল্পের সীমাবদ্ধতা নিয়ে বলেছিলেন, কোন একটি সমস্যাকে কেন্দ্রবিন্দু করে একরৈখিক আলোর মধ্যে থেকে যথাযথ নির্দিষ্ট করার শর্তটি পালন করা সৃজনশীল লেখকের পক্ষে দিন দিন কঠিন হয়ে পড়ছে। একটি মানুষকে একটিমাত্র অনুভূতি বা সমস্যা দিয়ে চিহ্নিত করা অসম্ভব। লেখকের কলম থেকে বেরোতে না বেরোতেই এখনকার চরিত্র বেয়ারা হয়ে যায়। একটি সমস্যার গয়না তাকে পরিয়ে দেওয়ার জন্য লেখক হাত তুললে সে তা ছুঁড়ে ফেলে দিয়ে গায়ে তুলে নেয় হাজার সংকটের কাঁটা। কিন্তু শিল্পের ধর্মই তো তার সংখ্যাকে হত্যা করা। শারেফ আহমাদ কি সে ছোট গল্পের সংখ্যাকে পরাস্ত করতে ব্রত হলেন? শারেফ আহমাদ এই গল্পের নাম গল্পে যেন একটি গল্প নয়, অনেকগুলো গল্পের ভেতর একটি মাত্র চরিত্রের যাপন দেখিয়ে চলেছেন। উল্লেখ্য, এটি কোনো উপন্যাসিকাও নয়।
বোরেস তার সৃজনশীল দৃষ্টি দিয়ে যে জগৎ সৃষ্টি করে গেছেন, কিংবা বলা যায় এই জগৎকে অনুভব করে গেছেন, ব্যক্ত করে গেছেন, সেই জগতের ভেতর দিয়ে যেন সারেফামা তার গল্পের পরিবাচকের যাপন বলে চলেছেন। গল্পের আরেকটি অংশ পড়া যাক। তখন ঘর জুড়ে এক মায়াময় অন্ধকার, শীতল বাতাস, বাইরে বৃষ্টি হচ্ছিল। বোরেস তার অপরিবর্তিত স্বভাব নিয়ে জানালার ফাঁক দিয়ে বৃষ্টি দেখতে থাকে। সেই সময় ঘরের মাঝে বাতাস ও অন্ধকারের মিশ্রণে যেন কোনো আকার গঠিত হচ্ছিল, যার সম্পর্কে বোরেস ছিল সম্পূর্ণ অজ্ঞ। বরং বোরেস তার স্বভাব সুলভ নীরব ভঙ্গিতে মাথার হেড একটু পেছন দিকে ঠেলে দিয়ে বাহিরের এলোপাতের বৃষ্টি দেখছিল। আর আমার সামনে বাতাস মিশ্রিত অন্ধকারটি ঘোরকৃষ্ণ বর্ণমুখের দৈহিক রূপ ধারণ করছিল, যার ভেতরটা ছিল শূন্য এবং সেটা বাতাসে দোলায়িত। ঠিক তখনই যেন শুনলাম, আমি তোমাদের প্রফেট, এবং তারপরে তিনি বিলীন হয়ে যান। তারপরে যেন মুহূর্তের জন্য চোখের সামনে মশালের ন্যায় অগ্নি প্রজ্বলিত হতে দেখি। আমি হতভম্ব ভীত হয়ে বোরেসের দৃষ্টির অনুসরণ করি বাহিরের কালো কালো মেঘ আর এলোপাতের বৃষ্টির মাঝে। কিন্তু ভিতরে ভিতরে যোগপথ ভয় আর আশঙ্কা একসাথে খেলা করছিল। সেই সাথে এক ধরনের স্মৃতি হারানোর অনুভূতি অথবা স্মৃতি প্রতিস্থাপনের মতো অনমনীয় আশঙ্কাযুক্ত ভয় আমাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলে। এখানে অন্ধকার, বাতাস ও শূন্যতা, যা প্রায়শই গূঢ় অর্থ বহন করে, শূন্যতা বা অন্ধকারের মধ্যে থেকে আকৃতি গ্রহণ করা দার্শনিকভাবে সৃষ্টিতত্ত্ব এবং অস্তিত্ববাদ উভয় দিকে ইঙ্গিত করতে পারে। আমি তোমাদের প্রফেট এই বাক্যে গল্পে যে অবয়ব আত্মপ্রকাশ করে, যা শূন্য থেকে সৃষ্টি হয় এবং বাতাসে দোলায়িত হয়, এটি ঐতিহ্যগতভাবে ধর্মীয় নবুয়তের যে ধারণা তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং এটি রহস্যময় ও অশরীর সত্তার ইঙ্গিত দেয়। এখানে গোস্টিকিজম বা মিস্টিসিজম সম্পর্কিত দর্শন খুঁজে পাওয়া যায়। নবী সাধারণত একটি পরিপূর্ণ বার্তার বাহক হন, কিন্তু এখানে তিনি আবির্ভূত হয়ে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যান। এটি ইঙ্গিত দিতে পারে যে ঐশী বার্তা বা সত্য চিরকাল ধরা দেয় না, বরং ক্ষণস্থায়ী ঝলকের মতো প্রকাশ পায়, কিংবা সত্যের বহুরূপের খণ্ডাংশ, যা বোরেস এবং বর্ণনাকারী আলাদা আলাদাভাবে খুঁজে চলেছে কিংবা একই সাথে বারবার মিলছে। এখানে বোরেস রহস্যময় সত্তাটির প্রতি যেন অজ্ঞাত ও নির্লিপ্ত। বোরেস যদি জ্ঞানের প্রতীক হন, তবে গল্পকার হলেন অনুসন্ধানী মন, যে বাস্তবতার অতীত বা চেতনার গহীনে প্রবেশ করছে। গল্পকারের স্মৃতি হারানোর অনুভূতি এবং স্মৃতি প্রতিস্থাপনের ভয় এক ধরনের অ্যাপিস্টোমোলজিক্যাল সংকেত নির্দেশ করে। আমরা যা জানি তা সত্য কিনা, অথবা আমাদের জ্ঞান আসলে অন্যকে প্রতিস্থাপন করছে কিনা, এটি জর্জ অরওয়েলের ডাবল থিঙ্ক এবং পোস্টমর্টম দার্শনিকদের সিমুলাক্রার ধারণার সাথে সম্পর্কিত হতে পারে, যেখানে বাস্তব ও কল্পনার মধ্যে সীমারেখা মুছে যায়। গল্পের এই অংশে বৃষ্টি গুরুত্বপূর্ণ প্রতীক। বিভিন্ন ধর্মে বৃষ্টি হলো পুনর্জন্ম, শুদ্ধি ও ঐশী আশীর্বাদের প্রতীক, কিন্তু এখানে বৃষ্টি যেন বিশৃঙ্খল ও এলোমেলো, যা নিয়তির অনিশ্চয়তা বা মহাজাগতিক অসঙ্গতির প্রতিচ্ছবি হতে পারে। অন্যদিকে প্রফেটের উপস্থিতি ও অগ্নিশিখার দেখা পাওয়া হতে পারে এক ধরনের অপোক্যালিপটিক সংকেত, যেখানে সময়ের শেষ প্রান্তের সত্যের প্রকাশ ঘটে এবং মহাবিপর্যয়ের পূর্বাভাস আসে। গল্পে এই অংশের দার্শনিক ব্যাখ্যা দ্বারায় বাস্তবতা, স্মৃতি ও নবুয়তের রহস্যময়তা নিয়ে একটি অস্তিত্ববাদী দ্বন্দ্ব। বোরেস যেন প্রচলিত জ্ঞানের প্রতিনিধিত্ব করছেন, আর গল্পকার হলেন সেই অনুসন্ধানী আত্মা, যিনি এক নতুন কিন্তু বিপজ্জনক সত্যের মুখে মুখে হন। শূন্যতার মধ্যে জন্ম নেওয়া এক সত্তা, যিনি নিজেকে প্রফেট বলে দাবি করেন, তা তাৎক্ষণিক বিলীন হয়ে যাওয়া ইঙ্গিত দেয় যে সত্য বা ঐশী জ্ঞান চিরকাল স্থায়ী নয়, বরং এটি রহস্যময় ও অনিশ্চিত। এরকম অনেক অংশ গল্পের ভেতর পাওয়া যায়, যা প্রতিটি অংশ পরস্পর থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু প্রতিটি অংশে একটি মাত্র চরিত্র হেঁটে চলেছে, একটি মাত্র চরিত্রেরই প্রতিবার পুনর্জন্ম হচ্ছে। এবার গ্রন্থের অন্য একটি গল্পের কিছু অংশ পড়া যাক। আমরা বুঝতে পারি লোকটি মাঝরাতে নীরব রাস্তায় তার স্মৃতিগুলো খায়, অনেকটা গরুর জাবর কাটার মতো। আমরা স্থির করি লোকটির সম্পর্কে আমাদের আরও সব তথ্য জোগাড় করতে হবে, যাতে লোকটির মাঝরাতে এই ল্যাম্পপোস্টে বসে থাকার কারণ খুঁজে পেতে পারি। আমরা তার থেকে পাওয়া ছবি দৃশ্যগুলোকে বিশ্লেষণ করে দেখতে পারি, নতুবা আমরা লোকটির ব্যাপারে কিছু অনুমিত সিদ্ধান্ত নিতে পারি। লোকটি নিঃসঙ্গ, কেননা কোনো গৃহলোক মাঝরাতের পর ঘর থেকে বের হয় না। লোকটি রাত জাগার বাতিক আছে, নতুবা তার রাতে ঘুম আসে না। লোকটি আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত, তার কাপড়েই তা ফুটে ওঠে, তবে এটা নাও হতে পারে, কেননা সেই হিসেবে আমরা লোকটিকে অগোছালো বা বেখেয়ালিও ধরতে পারি।
লোকটির মানসিক সমস্যাও থাকতে পারে, যদিও আমরা কোনো কালেই নিশ্চিত হতে পারিনি মানুষের কোন অবস্থাকে সুস্থতা বলা যায় আর কোন অবস্থাকে অসুস্থতা। হয়তো এমন হতে পারে লোকটির জীবনে অনেক বিয়োগান্ত ব্যাপার ঘটেছে, যেহেতু আমরা জানি সবার জীবনে সচরাচর কোনো না কোনো দুঃখময় ঘটনা ঘটে থাকে। নতুবা আমরা ধরে নিতে পারি মানুষ এক প্রশ্নবোধক চিহ্ন বহন করে বিধায়, কিংবা সে নিজেই এক প্রশ্নের আকার হিসেবে রাতের একটা নির্দিষ্ট সময় সে পাকুড়ের বিপরীতে বসে থাকে। লোকটির স্মৃতি ভ্রংশ হয়েছে এবং তার স্মৃতির মাঝে শুধু কয়েকটি অবশিষ্ট রয়েছে, যা সে রোমন্থন করে মাঝরাতে ল্যাম্পপোস্টে বসে পাকুড়ের দিকে তাকিয়ে। আরেকটা অংশে দেখা পাই কতগুলো নাম ফলকের, যা ডানে থেকে বায়ে বা বায়ে থেকে ডানে সরে যাচ্ছে। নাম ফলকে একে একে দেখা যাচ্ছে ফাতেমা বেগম, মৃত্যু 12ই আষাঢ় 1421, শেখ মোহাম্মদ আক্কাস হোসেন, মৃত্যু 12ই আষাঢ় 1421, মোসাম্মদ শাহানা আক্তার, মৃত্যু 12ই আষাঢ় 1421, শেখ মোহাম্মদ হাফেজ, মৃত্যু 12ই আষাঢ় 1421, গুলশান আরা বেগম, মৃত্যু 12ই আষাঢ় 1421, মোহাম্মদ শুভ, মৃত্যু 12ই আষাঢ় 1421, জুথি আক্তার, মৃত্যু 12ই আষাঢ় 1421, মোহাম্মদ জাকির, মৃত্যু 12ই আষাঢ় 1421, মোহাম্মদ রাকিব, মৃত্যু 12ই আষাঢ় 1421, উম্মে হাফসা, মৃত্যু 12ই আষাঢ় 1421। নাম ফলকের আসা যাওয়া জমাট অন্ধকার, আবার নাম ফলকের আসা যাওয়া জমাট অন্ধকার, আসা যাওয়া অন্ধকার, সুর ক্ষীণ হয়ে আসে। হঠাৎ ল্যাম্পপোস্টের আলোয় পাকুড়ের নিচে আমরা নিজেদের আবিষ্কার করি। তখন আনুমানিক 2:10। আমরা তখন লোকটির কাছ থেকে ধার করা জমাট অন্ধকারের নাম ফলকগুলো রেখে দিয়ে উদাস বা বিষণ্ণ বা নাম দিতে না পারা কিছু একটা আক্রান্ত হয়ে লোকটির চলে যাওয়া দেখতে থাকি। বাতাসের ঝাপটায় পাতাগুলো কেঁপে কেঁপে উঠলে আমরা নির্বাক পাতাগুলোর দিকে তাকিয়ে থাকি শব্দহীনতায়। গ্রিক দর্শনে দুটি বিপরীত শক্তির কথা আমরা জানি, অ্যাপোলোনিয়ান এবং ডায়োনিসীয়। গল্পের কেন্দ্রীয় চরিত্রের মন দুই দিকেই দোদুল্যমান। সে বাহ্যিকভাবে নিঃসঙ্গ, নিস্তব্ধ ও স্থিতিশীল, কিন্তু তার মনের গভীরে যে স্মৃতিপ্রবাহ চলছে তা এক অপ্রতিরোধ্য নিয়ন্ত্রণহীন ঢেউয়ের মতো। লোকটি স্মৃতির গভীরে ডুবে গিয়ে এক ধরনের অতীন্দ্রিয় অভিজ্ঞতা লাভ করছে, যেখানে বর্তমানের বাস্তবতা আর অতীতের স্মৃতির মধ্যে পার্থক্য ক্ষীণ হয়ে আসে। নিশ্চয় বলেছিলেন, সত্যিকারের শিল্প এবং অভিজ্ঞতা তখনই আসে যখন মানুষ অ্যাপোলোনিয়ান স্থিরতা অতিক্রম করে ডায়োনিসীয় বিশৃঙ্খলার মুখোমুখি হয়। গল্পের লোকটি ঠিক এই পর্যায়ে যেন সেই বাস্তবতা আর স্মৃতির সীমারেখায় বসবাস করছে। গল্পের লোকটিও এমন এক গভীর অস্তিত্ব সংকটে আছে। তার পরিবার, সুখ, অতীত সব ধ্বংস হয়ে গেছে। পাকুর কাছে সামনে বসে থাকা এবং শূন্যতায় ডুবে যাওয়া এ যেন সেই শূন্য ঈশ্বরহীন বাস্তবতার প্রতিচ্ছবি। সে আর কোনো চূড়ান্ত অর্থ খুঁজে পায় না, বরং স্মৃতির মধ্যেই অর্থের সন্ধান করতে থাকে। অথচ সেই স্মৃতিগুলো কেবল শূন্যতার দিকে নিয়ে যায়। এই ধরনের অস্তিত্ববাদী সংকট মানুষকে নৈরাশ্যের দিকে ঠেলে দেয়। চরিত্রটি মাঝরাতে বসে থাকে, গাছের পাতাগুলোতে হারিয়ে যায়। এজন্য এক ধরনের এক্সটার্নাল ডিসপেয়ার। গল্পের লোকটি এক ধরনের চিরাবর্তনের মধ্যে আটকে আছে। সে বারবার রাতের নির্দিষ্ট সময়ে একই স্থানে আসে, বসে, স্মৃতিগুলোর মন্থন করে, যেন প্রতিদিন সে তার হারানো অতীতের মধ্যে আবার ফিরে যেতে চায়, কিন্তু এতে তার কোনো মুক্তি নেই। সে এক অদৃশ্য চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই গল্পটি অস্তিত্বের সংকট, স্মৃতির ভার এবং অর্থহীনতার এক গভীর প্রতিচিত্র। গল্পের লোকটি এক শূন্য মহাবিশ্বের মধ্যে হারিয়ে যাওয়া এক নিঃসঙ্গ আত্মা, যে স্মৃতির মধ্যে অর্থ খোঁজে কিন্তু বাস্তবতায় কোনো অর্থ খুঁজে পায় না। সে এক ধরনের চিরন্তন দুঃখের চক্রে আটকে আছে এবং নিঃস্বের ভাষায় সে এখনও অতিমানব হয়ে ওঠার সক্ষমতা অর্জন করতে পারেনি। পাকুড়ালাপ একটি অস্তিত্ববাদী ট্র্যাজেডি হয়ে ওঠে, যেখানে মানুষ অতীতের শেকলে বন্দি থেকে অনন্ত কষ্টের মধ্যে নিমজ্জিত হয়, কিন্তু প্রকৃত মুক্তির পথ খুঁজে পায় না।